আমাদের আজকের ক্লাসে আমরা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু করব, কারণ এই ইস্যুটা না জানা থাকলে আমরা আসলে সামনে যে ক্রাইমগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর এলিমেন্টস গুলোকে আমাদের বুঝতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, আর গত 44-এ আমরা এই টপিকটার উপরেই আসলে অ্যাসাইনমেন্ট ছিল, এটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। হয়তোবা এই একই টপিকে অ্যাসাইনমেন্ট থাকবে না, কিন্তু টু আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড এলিমেন্টস অফ ইন্টারন্যাশনাল ক্রাইম। একটা জেনারেল এলিমেন্টস গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করা দরকার। এখন এই জেনারেল এলিমেন্টস নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আমরা তো সবাই মানে ন্যাশনাল ক্রাইম, যেগুলো ন্যাশনাল ক্রাইমের যে এলিমেন্টস, আমরা সেগুলো নিয়ে মোটামুটি আমাদের সবারই জানা আছে, তাই না? সুতরাং যদি সবার আমাদের এই ক্রাইমস গুলোর মানে কি বলে এলিমেন্টস গুলো নিয়ে জানা থাকে, আমরা জানি যে ন্যাশনাল ক্রাইম ইজ অফ টু কাইন্ডস। একটা তো হচ্ছে একটা কি বলো দেখি, তোমরাই বলো। আমাদের ন্যাশনাল ক্রাইমসের যে এলিমেন্টস পেনাল কোডের আন্ডারে, সেগুলো কি কি? স্যার মেন্স রিয়া অ্যাক্টাস রিয়া, রাইট, মেন্স রিয়া এন্ড অ্যাক্টাস রিয়া, অ্যাবসলিউটলি রাইট। সো এই মেন্স রিয়া এবং অ্যাক্টাস রিয়াই কিন্তু মূলত আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমসের ক্ষেত্রেও আমরা এই মেন্স রিয়া অ্যাক্টাস রিয়াকে পাবো। কিন্তু যদি একেবারেই আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে এই মেন্স রিয়া এবং অ্যাক্টাস রিয়া বাদেও কিন্তু দেয়ার আর সার্টেন ক্রাইম আসপেক্টস অর এলিমেন্টস যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে আমাদের ন্যাশনাল ক্রাইমসের ক্ষেত্রে, তোমরা কি দেখতে পাচ্ছ যে স্লাইডটা আমি শেয়ার করছি, স্লাইডটাকে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, গুড। সুতরাং আমাদের এই চ্যাপ্টারে আমরা এই ক্রাইমের কম্পোনেন্ট গুলো সম্পর্কে, অর্থাৎ অ্যাক্টাস রিয়া, মেন্স রিয়া এবং আরো যে এলিমেন্টস গুলো রয়েছে, সেই এলিমেন্টস গুলো নিয়ে যে আলোচনাগুলো আমরা করব, সেই আলোচনার মাধ্যমে আমরা বেসিক আইডিয়াটা পাবো। আমাদের কমন ল এবং সিভিল ল, এই দুটোর মধ্যে কিন্তু, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্টারন্যাশনাল, আমরা যখন ন্যাশনাল ল অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমরা আলোচনা করি, তখন কিন্তু শুধুমাত্র আমরা কমন ল ক্রিমিনাল প্রিন্সিপালস গুলো নিয়ে আলোচনা করি, তাই না? কারণ বাংলাদেশ কমন ল কান্ট্রি। কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনাল ল নিয়ে আলোচনা করব, তখন কিন্তু শুধু কমন ল নিয়ে আলোচনা করলে হবে না, তখন একই সাথে আমাদেরকে সিভিল ল নিয়েও আলোচনা করতে হবে। সেই সিভিল ল নিয়ে আলোচনা করলে তাদের মধ্যে যে কম্প্যারিজন গুলো আছে সেগুলো আমাদের আলোচনায় চলে আসবে। এবং ইন্টেন্ট এবং নলেজ, অর্থাৎ ইন্টেন্ট এর বাংলা অর্থ হচ্ছে কি ইচ্ছা, তাই না? আমরা যেটা বলি যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অপরাধ করার আকাঙ্ক্ষা, আর নলেজ অর্থাৎ অপরাধের জ্ঞান, অর্থাৎ এই কাজটা করলে এই রেজাল্টটা হতে পারে, এইগুলোর যে আইসিসি স্ট্যাচুটের মধ্যে এগুলোর যে আলাদা একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আর শেষ পর্যন্ত আমরা কনটেক্সচুয়াল এলিমেন্ট যে বলছি, যে এই যে অ্যাক্টাস রিয়া যেটা হচ্ছে ফিজিক্যাল এলিমেন্ট, মেন্স রিয়া মেন্টাল এলিমেন্ট, এবং এরপরে যে কনটেক্সচুয়াল এলিমেন্ট রয়েছে, সেই কনটেক্সচুয়াল এলিমেন্টের কতখানি গুরুত্ব রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা ফর এক্সাম্পল, আমরা শুধু যদি মার্ডার নিয়ে আলোচনা করি, ধরে নিই যে মার্ডার ইজ এ ক্রাইম, রাইট? সো আমাদের ন্যাশনাল লতে আমরা কি করি, মার্ডারকে কিভাবে প্রমাণ করি? তৌহিদ, তৌহিদ তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তৌহিদ বলো দেখি যে আমরা ন্যাশনাল লতে একটা মার্ডার প্রমাণ করতে হলে আমাদেরকে কি কি জিনিস প্রমাণ করতে হবে? যে স্যার এ, অ্যাক্টাসরিয়া আর ম্যানসরিয়া দুইটাই একসাথে থাকতে হবে অবশ্যই। আচ্ছা, তার সাথে তো প্রশ্নটা তুমি দেখো, আমার স্লাইডে আমি হলুদ করে যে অংশটা রেখেছি, যে একজন মানুষকে যদি আমি মেরে ফেলি জি স্যার। তাহলে সেটা মার্ডার হবে কিনা?
না স্যার, শুধুমাত্র তো মারলেই মার্ডার হবে না, কারণ সেই সাথে হচ্ছে মার্ডারের যে এলিমেন্ট গুলো আছে সেগুলা লাগবে। কারণ আহ, কখনো কখনো মার্ডারের যেসব এক্সেপশন গুলো আমরা দেখি 299 প্যানাল কোডে 299 এর আন্ডারে, এবং সেগুলা যদি দেখি, সেগুলা যদি হয় তাহলে তো তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে মার্ডার বলতে পারি না, সেটাকে কালপাবল হোমিসাইডের আন্ডারে পড়ে। রাইট। আবার সেলফ ডিফেন্সের বিষয় আছে। হ্যাঁ, সেলফ ডিফেন্সের বিষয় আছে। আমাদের পেনাল কোডে এক্সেপশন দেয়া আছে কত থেকে কততে বলো সেকশন? 86 থেকে সেকশন 86 থেকে 106 পর্যন্ত। রাইট। সো देयर আর এক্সেপশনস। তো এই ধরনের 76 ঘটনায় 76 থেকে। 76 থেকে। সো এই ধরনের ঘটনায় যদি এ বি কে মেরে ফেলে 76 থেকে এই 106 পর্যন্ত, নাকি 106 না তো 102 বোধহয় পর্যন্ত যে এক্সেপশন গুলোর কথা বলা হয়েছে, এই ধরনের এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে যদি এ বি কে মেরে ফেলে তাহলে দ্যাট উইল নট অ্যামাউন্ট টু মার্ডার। ইয়েস স্যার। রাইট। সুতরাং আমাদের একজন এ বি কে মেরে ফেলেছে এবং দ্যাট ইজ অ্যামাউন্টিং টু মার্ডার হতে হলে আমাদের 300-তে সেকশন 300-এ যে এলিমেন্ট গুলোর কথা বলা হয়েছে, যে সিচুয়েশন গুলোর কথা বলা হয়েছে, সেই সিচুয়েশন গুলো আমাদের থাকতে হবে, তাই তো? জি স্যার। ওকে। নাও তার মানেই দাঁড়াচ্ছে যে এক এ বি কে মেরে ফেলেছে এই ফ্যাক্ট দিয়ে মার্ডার প্রমাণ করা যাবে না। তার সাথে দেয়ার হ্যাজ টু বি অ্যাক্টাস রিয়া, মেন্স রিয়া এন্ড দ্য এলিমেন্টস, যেগুলো আমাদের সেকশন 300-এ বর্ণনা করা হয়েছে, যে সিচুয়েশন বর্ণনা করা হয়েছে, সেই সিচুয়েশন গুলো থাকতে হবে মাইনাস 76 টু 102, তাই তো? জি স্যার। রাইট। ওকে। নাও আমরা যেটা বললাম যে একটা ক্রাইমের দুটো কম্পোনেন্ট থাকবে, তাহলে একটা হচ্ছে প্রহিবিটেড কন্ডাক্ট, অর্থাৎ আমি এ বি কে মারবে না, দ্যাট ইজ আ প্রহিবিটেড কন্ডাক্ট। আর একটা কালপাবল মেন্টাল স্টেট থাকতে হবে, যে শুধু মারলেই হবে না, তার সাথে আমার একটা কালপাবল মাইন্ড থাকতে হবে যে হ্যাঁ, আমি যদি একে ছুরি দিয়ে আঘাত করি তাহলে সে মারা যাবে, অথবা এ বি আমাকে কোন একটা ক্ষতি করেছে, বি আমাকে গালি দিয়েছে, সো আমি বি কে মেরে ফেলবো, সো আমি তার চায়ের মধ্যে বিষ মিশাই দিলাম, ইত্যাদি ইত্যাদি, তাকে আমি মেরে ফেললাম। সো দিস স্টেট অফ মাইন্ড ইজ কালপাবল মেন্টাল স্টেট। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার তো, তাই না? জি স্যার। ওকে। নাও আমরা কন্টেক্সচুয়াল এলিমেন্ট আর থ্রেশহোল্ডের মধ্যে আমাদেরকে আসতে হবে। সেটি হচ্ছে এই কন্টেক্সচুয়াল এলিমেন্ট বা থ্রেশহোল্ডটাই কিন্তু আসলে ন্যাশনাল ক্রাইম এবং ইন্টারন্যাশনাল ক্রাইমের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছে। বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ইনভলভ এ কনটেক্সট। কি কনটেক্সট? ক্রাইমস কমিটেড ইন আ ম্যাসিভ স্কেল অর অ্যাজ পার্ট অফ অ্যান অ্যাট্রোসিটি। এটার কোনো উদাহরণ দিতে পারি আমরা, নার্গিস? নার্গিস, তানিয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ইনভলভ আ কনটেক্সট? যেমন ক্রাইমস কমিটেড ইন আ ম্যাসিভ স্কেল অর অ্যাজ পার্ট অফ অ্যান অ্যাট্রোসিটি, এরকম কোনো ঘটনা কি আমাকে বলতে পারবে? বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে পারবে? না স্যার। আর কেউ বলতে পারবে? শাহাবুদ্দিন? স্যার, অপারেশন সার্চলাইট। রাইট, অ্যাবসলিউটলি রাইট, অপারেশন সার্চলাইট অফ 1971। নার্গিস, বুঝতে পেরেছো? জি স্যার। কি বুঝতে পারলা বলো? 71-এর ঘটনাটাকে তুমি ভুলে যাচ্ছ, যে দিস ইজ আ ক্রাইমস কমিটেড ইন আ ম্যাসিভ স্কেল অর অ্যাজ পার্ট অফ অ্যান অ্যাট্রোসিটি। ঠিক আছে? স্যার, আমি নেট সমস্যার কারণে ভালো করে বুঝতে পারি না, কেটে কেটে আসতেছিল। আচ্ছা, নট অল দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস রিকোয়ার কনটেক্সট। এখন সমস্ত ইন্টারন্যাশনাল ক্রাইমের কিন্তু আবার কনটেক্সটের, এই ধরনের কনটেক্সটের প্রয়োজন নাই। ইফ ইউ জাস্ট কমিট ইট, দেন অটোমেটিক্যালি ইট উইল বিকাম ইন্টারন্যাশনাল ক্রাইম। ফর এক্সাম্পল, পাইরেসি ইন দ্য ওপেন সি, জলদস্যুতা। এই জলদস্যুতার কিন্তু ওপেন সিতে যে জলদস্যুতা হবে তার কিন্তু কোনো কনটেক্সটের প্রয়োজন নাই, এই ধরনের ম্যাসিভ স্কেলের প্রয়োজন নাই বা অ্যাট্রোসিটির প্রয়োজন নাই। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইম।
If you commit it, that's it. No context is required. The context's only true common feature is that they are defined by customary international law as acts resulting in individual criminal responsibility, and that there have been historical examples of international tribunals set up to prosecute them. অর্থাৎ যারা গবেষক তারা এটাকে সামারাইজ করে বলছেন, এই সমস্ত ঘটনাগুলোকে সামারি করে বলছেন যে কন্টেক্সচুয়াল এলিমেন্ট থাকার কারণে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমের যে ট্রু কমন ফিচার, যদি আমরা সেই ট্রু কমন ফিচার দেখতে চাই, তাহলে আমরা দেখব যে সেই ট্রু কমন ফিচার বা এই কনটেক্সটগুলোকে ডিফাইন করা হয়েছে বা ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, অথবা পূর্বে কোনো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছিল এবং সেখানে এই কনটেক্সটকে বলা হয়েছে যে দিস ইজ দ্য কনটেক্সট ফর দ্য কমিশন অফ ইন্টারন্যাশনাল ক্রাইমস। এই পর্যন্ত বোঝা গেছে? তাওহীদ? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, অ্যান্টোনিও কাসাসের নাম তোমরা শুনেছো, and his co-authors have suggested that international crimes have several special characteristics. তারা বলছেন বেশ কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট সেগুলো কি কি? They violate a rule of international law that entails individual criminal responsibility. For example, international law কি, যে রুল অফ কি বলে, রাইট টু লাইফ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল। এটা যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে বা ব্যক্তিগণ ভঙ্গ করে, then it will amount to individual criminal responsibility. They may be committed by officials or private persons. যে কোনো দেশের, যেমন আমরা আমাদের অপারেশন সার্চলাইটের কথা বলা হয়েছে 1971 সালের যে অ্যাট্রোসিটিস, সেই অ্যাট্রোসিটিস were committed by armed officials of Pakistan Army or armed persons of Pakistan Army এবং private persons, for example the political leaders of Pakistan who supported it. So they are also liable for these kind of crimes. They may require an ordinary crime defined at national law to be committed in a particular context. যেমন they may require an ordinary crime defined at national law, যেমন murder defined at national law, কিন্তু it has to be committed in a particular context. যেমন the war crime of murder is a murder committed with a nexus to an armed conflict. অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যদি একটি হত্যাকাণ্ড হয়, then it will amount to war crime. ঠিক আছে? এখন এই ওয়ার ক্রাইম, এই যে হত্যাকাণ্ড, এটার সাথে একটা নেক্সাস থাকতে হবে বা যোগাযোগ থাকতে হবে টু অ্যান আর্মড কনফ্লিক্ট, একটি সহিংস কি বলে, সহিংস ঘটনার বা আর্মড কনফ্লিক্টে বাংলা বলবো কি আমরা, সশস্ত্র যে ঘটনা, সেই ঘটনা এর সাথে এর একটি যোগাযোগ থাকতে হবে। দে আর সামহাউ, একটু পজ নিতে হচ্ছে আমার, হ্যাঁ। আচ্ছা সরি, ফাইনালটা হচ্ছে দে আর সামহাউ কানেক্টেড উইথ এ স্টেট পলিসি অর এনি রেট উইথ সিস্টেম্যাটিক ক্রিমিনালিটি দ্যাট ইজ ক্রাইমস কমিটেড অন আ ম্যাসিভ স্কেল উইদিন অ্যান অর্গানাইজড স্ট্রাকচার। কোনোভাবে এটাকে একটা স্টেট পলিসির সাথে যুক্ত থাকতে হবে, যেমন আমাদের 71 সালেও এটা পাকিস্তানের স্টেট পলিসির সাথে যুক্ত ছিল, যার কারণে ইট হ্যাজ অ্যামাউন্টেড টু সিস্টেম্যাটিক ক্রিমিনালিটি। হ্যাঁ, এখন বাংলাদেশের 1971 সালের ঘটনা বাইরে অন্য কোনো ঘটনা রেফারেন্স কি তোমরা দিতে পারবে যেখানে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পাচ্ছি?
Sir, atrocity against Rohingya people in Myanmar. অ্যাবসলিউটলি রাইট। তুমি কি একটু এক্সপ্লেইন করে বলবে প্রতিটা পয়েন্ট ধরে ধরে, শাহাবুদ্দিন প্লিজ? শাহাবুদ্দিন শুনতে পাচ্ছো? হ্যাঁ, জি স্যার শুনতে পারতেছি স্যার। যদি একটু তুমি প্রত্যেকটাকে একটু রিলেট করো, কিভাবে তুমি রিলেট করবে যে এই রোহিঙ্গার ঘটনাতে? আমি তোমাকে প্রশ্ন করে সাহায্য করছি যে জি এই যে স্যার আমি বলতেছি স্যার। হ্যাঁ স্যার রোহিঙ্গা পিপলদের ক্ষেত্রে স্যার মায়ানমার আর্মির যে প্রত্যেকটা অফিসিয়ালস আছে, যে হায়ার যে অফিসিয়ালস আছে যারা এই অ্যাট্রোসিটি কমিট করার জন্য যারা অর্ডার দিছে, প্লাস যারা সোলজার আছে যারা এই ক্রাইম ঘটাইছে, ফাইন, একসাথে রিলেটেড করা হলো। তারপরে এটা একটা স্টেট পলিসি বলা যেতে পারে যে মায়ানমার যে রোহিঙ্গা পিপলদের এথনিক ক্লিনজিং এর জন্য তারা একটা অপারেশন চালাইছে। না না, কিন্তু এথনিক ক্লিনজিং কিন্তু ইজ নট ডিফাইন্ড আন্ডার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, ঠিক আছে? সো লেট আস নট ইউজ দ্য টার্ম এথনিক, ইউ ক্যান সে জেনোসাইড, ম্যাসিভ স্কেলে স্যার, you can say genocide, you can say for example extradition, ঠিক আছে? you can use these terms. তো আমার কথাটা হচ্ছে যে তোমরা রাইটলি আর কোনো কিছু অ্যাড করতে চাও শাহাবুদ্দিন বা রুবেল? আপনি যে স্টেট পলিসির কথা বললেন না, মানে এটার কি কোনো ব্যতিক্রম নাই যে স্টেট যুক্ত ছিল না ওইভাবে, কিন্তু জেনোসাইড হয়েছে? ব্যতিক্রমে আমি আসছি, আমার ব্যতিক্রমে অবশ্যই আসছে, অবশ্যই তার ব্যতিক্রম আছে, কেন থাকবে না? যেমন সেই ব্যতিক্রমের ঘটনা কি হবে এলান একটা ব্যতিক্রমের ঘটনার কথা তো আমাদের আন্তর্জাতিক বিশ্বেই আছে, সেরকম কি হতে পারে, কোনটা হতে পারে? স্যার এটা যদিও জেনোসাইড হিসেবে স্বীকৃত না, কিন্তু কাশ্মীরের পণ্ডিতদের উপরে যে ম্যাসাকারটা হয়েছে ওখানের মানে লোকাল মিলিশিয়াসদের দ্বারা, সেটাকে তো মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস হওয়া উচিত, মানে জেনোসাইডাল টুলস ছিল সেখানে। আলোচনাতে যাই, অবশ্যই সেটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস হওয়া উচিত, কারণ একটা গ্রুপকে টার্গেট করে করা হচ্ছে। কিন্তু তুমি বলতে চাচ্ছ সেখানে কোনো স্টেট পলিসি নাই? মানে সেখানে মানে ইন্ডিয়ান স্টেট তো আর এটা করেনি, মানে এটা তো হয়েছে স্থানীয় হচ্ছে মিলিটেন্টসদের দ্বারা। ওকে, ফাইন, গুড। আর কোনো উদাহরণ আছে আর কারো কাছে? যেখানে আমরা দেখছি যে ইট ইজ নট এ স্টেট পলিসি। ফর এক্সাম্পল আমরা যদি কেনিয়ার কথা ধরি, যে কেনিয়াতে যদিও তাদের বেকসুর খালাস হয়ে গেছে, কেনিয়ার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তাদেরকে আইসিসি খালাস দিয়ে দিয়েছে বিকজ দেয়ার ওয়াজ নো কম্পোনেন্ট এগেইনস্ট দেম, কিন্তু সেখানে বিচার হয়েছিল ইলেকশনের সময়ে যে অ্যাট্রোসিটিসটা হয়েছে, যে ম্যাস স্কেল অ্যাট্রোসিটি হয়েছে, সেই অ্যাট্রোসিটিটার বিচার করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে কোনো স্টেট পলিসি কিন্তু ছিল না। ইট ওয়াজ দ্য ডিসিশন অফ দ্য লোকাল পলিটিক্যাল লিডার্স পারহ্যাপস, যেহেতু এখন যারা একদম প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার তারা যেহেতু মুক্ত হয়ে গেছে, তার মানে হচ্ছে যে অন্যরা সেখানে যুক্ত ছিল, হয়তো বা লোকাল লেভেলের লিডাররা যুক্ত ছিল, ঠিক আছে? এরকম উদাহরণগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে? এখন এলান যে কথাটা বললো যে এটা সবসময় স্টেট পলিসি কি না, সেটা কিন্তু আমাদেরকে ঘটনা টু ঘটনা, যেটাকে আমি বলি ফ্যাক্ট টু ফ্যাক্ট, আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে। যেমন ওয়ার ক্রাইমস এর ক্ষেত্রে এই যে কনটেক্সটের কথা আমরা বলছি, সেখানে কিন্তু আমরা দেখব যে ওয়ার ক্রাইমস এর ক্ষেত্রে কনটেক্সটটা হচ্ছে রিকোয়ার এ ক্লোজ কানেকশন অর নেক্সাস উইথ অ্যান আর্মড কনফ্লিক্ট। অবশ্যই একটি আর্মড কনফ্লিক্টের সাথে একটি ন্যাশনাল লতে ডিফাইন্ড অপরাধের সংযোগ থাকতে হবে, ঠিক আছে? আর্মড কনফ্লিক্টের সময় যদি কোনো ক্রাইম হয় এবং বাই হুম, বাই দ্য বেলিগ্রেন্টস, তাহলে অবশ্যই ইট উইল অ্যামাউন্ট টু ওয়ার ক্রাইম। আবার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে কনটেক্সটটা হচ্ছে must be committed as part of widespread or systematic attack against a civilian population, a contextual element। তার মানে এটা widespread or systematic attack হইতে হবে, নাম্বার 1। প্রথমত হচ্ছে এটা একটা অ্যাটাক হইতে হবে, যে অ্যাটাকটা widespread or systematic হইতে হবে এবং against a civilian population। ফর এক্সাম্পল রোহিঙ্গাদের এগেইনস্টে আমরা বলতে পারি, 1971 সালে বাঙালিদের এগেইনস্টে আমরা বলতে পারবো, হুতু তুৎসিদের এগেইনস্টে আমরা বলতে পারবো। এখানে অবশ্যই আমাদেরকে দেখতে হবে there is a attack, number 1, it has to be widespread or systematic, number 3,
there has to be a civilian population. ঠিক আছে, জেনোসাইডের ক্ষেত্রে আমরা কি দেখব? জেনোসাইডের ক্ষেত্রে আমরা দেখব, ফর এক্সাম্পল, যদি একটা মার্ডার অ্যামাউন্টস টু জেনোসাইড, কখন? যে ইট মাস্ট বি ক্যারিড আউট উইথ দ্য ইন্টেন্ট টু ডেস্ট্রয় এ রেশিয়াল, এথনিক অর রিলিজিয়াস গ্রুপ ইন হোল অর ইন পার্ট অ্যাজ সাচ। অর্থাৎ এখানে মার্ডার করার ইন্টেনশন যে, সেটা তো আছেই, তার সাথে একটা স্পেশাল ইন্টেন্ট থাকতে হবে যে আমি কাউকে যখন মারছি তাকে রেসিয়াল কারণে, তার রেসের আইডেন্টিটির কারণে, অথবা তার এথনিক আইডেন্টিটির কারণে, অথবা তার রিলিজিয়াস আইডেন্টিটির কারণে আমরা তাকে মারছি। অর ইন হোল অর ইন পার্ট, অর্থাৎ টোটাল গ্রুপের এগেনস্টেও হতে পারে, অথবা সেই গ্রুপের পার্ট। এখন সেই পার্ট মানে কিন্তু একজনও হতে পারে। যদি সেই একটা গ্রুপ অফ পিপল একজন মানুষকে টার্গেট করে বিকজ অফ হিজ আইডেন্টিটি, তাহলে that intention will amount to genocidal intention. That is a special intention. আমরা এটা আরো বিস্তৃত পড়ব। আমি শুধু এখন জেনারেল ভাবে আমাদের যে এলিমেন্টস অফ ক্রাইম আছে সেটা একদম জেনারেল ভাবে আমরা পড়ে যাচ্ছি। B, there is some authority under the ICC elements of crimes for the proposition that these must occur within a manifest pattern of similar conduct. ম্যানিফেস্ট প্যাটার্ন অফ সিমিলার কন্ডাক্ট, একই ধরনের কাজের মাধ্যমে। যেমন আমরা ICTY অর্থাৎ ইউগোস্লাভিয়াতে আমরা দেখলাম বা দেখা যাচ্ছে যে একটি মামলায়, সেখানে সম্ভবত এটা কারাজিকের মামলায়, আমার ভুল হতে পারে, সেই মামলাতে দেখা যাচ্ছে যে তাদেরকে একটা স্কুলে সেখানে রাখা হচ্ছে ভিকটিমদেরকে, এবং সেই ভিকটিমদেরকে রাখা হচ্ছে, তাদেরকে কোনো খাবার দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো শীত বস্ত্র প্রদান করা হচ্ছে না, এগুলো প্রদান করা হচ্ছে না, এবং তাদেরকে মানবতার অবস্থার মধ্যে রাখা হয়েছে। অনেক লোক মারা গেছে, অনেক লোক নিউমোনিয়া হয়েছে, অনেকের অ্যাজমা হয়েছে, এবং তারা খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে ছিল। এই যে একটা রিপিটেড কাজের মাধ্যমে তাদেরকে টার্গেট করে আচ্ছা, এই যে তাদেরকে যে টার্গেট করে একটি ঘটনার মধ্য দিয়ে তাদের প্রতি, তাদের উপরে এই এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেটিকে কিন্তু জেনোসাইড বলা যাবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারণ যেহেতু জেনোসাইড নিয়ে আমি কথা বলছি, আমরা পরে বিস্তৃত আরো কথা বলবো, কিন্তু এইটুকুর উপরে কোনো আলোচনা আছে কিনা কারো? আচ্ছা, যদি না থাকে, তারপরে ক্রাইম অফ অ্যাগ্রেশন, এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের স্ট্যাচুটে ডিফাইন্ড হয়েছে, যে এই ক্রাইমটা কিন্তু আগে it was known as crime against peace, now it is known as the crime of aggression. It's a leadership crime. It can only be committed by those officials in a position to control the political or military action of a state. অর্থাৎ শুধুমাত্র এটা লিডারশিপ ক্রাইম, অর্থাৎ পলিটিক্যাল বা আর্মির যিনি হেড, শুধুমাত্র তাকে এখানে লায়াবল করা হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন আমার আছে তোমাদের উদ্দেশ্যে। এখন এই তিনটা সিচুয়েশন পড়ে তোমরা কি বলতে পারো যে এখানে কোন ধরনের ক্রাইম সংঘটিত হয়েছে? let me ask নার্গিস কে একবার জিজ্ঞেস করেছি, আর তৌহিদ তো বলছেই, সৈয়দ সাব্বির হোসেন, প্রথমটা পড়ে তোমার কি মনে হয় যে what crime is committed here? A single unlawful killing in an armed conflict. সাব্বির, বলতে না পারলে বলো যে বলতে পারবো না, কারণ আমাদের কিন্তু আরো প্রায় 10টার মতো স্লাইড রয়েছে। ওকে, এলান বলতে পারবে প্রথমটা? A single unlawful killing in an armed conflict. স্যার, আর্মড কনফ্লিক্ট যেহেতু, তো ওয়ার ক্রাইমস হতে পারে স্যার, মানে একটাও যদি মার্ডার হয়, ওয়ার ক্রাইমস হতে পারে। ওকে, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট এলান। এরপরে সেকেন্ডটা, a single racially motivated killing committed by a lone perpetrator. আমি আসলে দেখতে পাচ্ছি না যে অন্য আর কে কারা আছে, তাহলে আমার স্যার এটা কি জেনোসাইড হবে? এটা জেনোসাইড হবে না, কিন্তু কেন হবে না সেটা আমাকে একটু বলো।
স্যার প্রথম কথা আমি বলেন। স্লাইড দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাকে কথা শুনে আমি বললাম, কারণ আমার মোবাইলে হয়তো নেটের ইয়ের কারণে আমি স্লাইডটা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার ইয়ে শুনে বুঝলাম যে যেহেতু রেশিয়াল কিলিং এর কথা বলছেন, এই জন্য তো জেনোসাইড মানে আমার আচ্ছা, মধ্যে কিন্তু কিন্তু এখানে এখানে লোন পারপেট্রেটর একটা ব্যাপার আছে, হ্যাঁ, তার মানে একজন পারপেট্রেটর, এই ও কোনো অন্য একটা স্টেট পলিসি নাই, কোনো গ্রুপ পলিসি নাই, সো জি একটা স্যার। লোন পারপেট্রেটর একজন ব্যক্তি একটি, ফর এক্সাম্পল এই যে কানাডাতে একটা ঘটনা ঘটেছে, তোমরা দেখেছো কিনা, যে একটি মুসলিম পরিবারের উপরে একজন যুবক গাড়ি উঠিয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। সো দিস ইজ আ রেশিয়ালি মোটিভেটেড কিলিং, কিন্তু it's by a lone perpetrator. There is no design, there is nothing. So it will not amount to genocide. কিন্তু থার্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি, a single racially motivated killing committed by a group of perpetrators, অর্থাৎ সেখানে যদি একটা গ্রুপ অফ পারপেট্রেটর থাকে, তাদের হোয়াইট সুপ্রিমিস্ট হতে পারে, তারা সেই গ্রুপটা যদি এই একই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে সেই গ্রুপের এগেইনস্টে কিন্তু আমরা যে অভিযোগটা নিয়ে আসবো সেই গ্রুপের সমস্ত সদস্যদের এগেইনস্টে, দ্যাট উইল বি জেনোসাইড। সবার কি বোঝা গেছে? স্যার সেকেন্ড ক্যাটাগরিতে তাহলে কি অ্যাগ্রেশনের আন্ডারে পড়বে? সেকেন্ড ক্যাটাগরিটা নরমাল মার্ডারের আন্ডারে পড়বে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। নাও কম্পোনেন্টস অফ আ ক্রাইম বলতে একটা সিরিয়াসের যে ক্রাইম কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা আলাপ করি, সেখানে দেখা যাবে ইন্টারন্যাশনাল লতে 3 ধরনের কম্পোনেন্টের, একটা সিরিয়াস কম্পোনেন্টের কথা বলা হয়েছে। ইন্টারন্যাশনাল লতে 3 ধরনের কম্পোনেন্টের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কন্ডাক্ট, একটা হচ্ছে কনসিকুয়েন্স, একটা হচ্ছে সার্কামস্ট্যান্স এলিমেন্ট। চিন্তা করি তাহলে আমরা কি দেব? কন্ডাক্ট ইন the prohibited action or prohibited omission that is described in the definition of a crime, অর্থাৎ আমাদের পেনাল কোডে যেটাকে অ্যাক্ট হিসেবে ডিফাইন করা হয়েছে সেই ডেফিনেশনটাই হচ্ছে কন্ডাক্ট। A prohibited action or prohibited omission that is described in the definition of a crime. Consequence হচ্ছে can refer either to a completed result such as the causing of death or the creation of a state of harm or risk of harm such as endangerment. একটা, অর্থাৎ যিনি কাজটা করছেন তিনি এই কাজটা করছেন একটি কমপ্লিট রেজাল্টকে পাওয়ার জন্য, যে একে মেরে ফেলা যাবে বা এদেরকে এন্ডেঞ্জার্ড করা যাবে। শোনা যাচ্ছে এখন? আবার মাঝখানে বোধহয় লাইনটা একটু ড্রপ করেছিল। জি স্যার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, সো কনসিকুয়েন্সটা আমি বলে শেষ করেছিলাম। এরপরে সার্কামস্ট্যান্সেস কোয়ালিফাই দ্য কন্ডাক্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস, অর্থাৎ কোন ক্ষেত্রে কন্ডাক্টটা সংঘটিত হয়েছে এবং কনসিকুয়েন্সটা লাভ করা সম্ভব হয়েছে, দ্যাট ইজ সার্কামস্ট্যান্সেস। ফর এক্সাম্পল, you can describe the requisite features of the person or things mentioned in the conduct and consequence elements, অর্থাৎ সার্কামস্ট্যান্সেস কি, আমি প্রচন্ড রেগে গেলাম, যে ব্যক্তিকে আমি মেরে ফেলছি তার উপর আমি প্রচন্ড রেগে গিয়েছি, দ্যাট ইজ দ্য সার্কামস্ট্যান্সেস। এবং রেগে গিয়ে
আমি তার উপরে একটা আক্রমণ করলাম বা কিছু করলাম, দ্যাট ইজ সার্কামস্ট্যান্সেস। আবার একইভাবে যদি আমি ইন্টারন্যাশনাল ক্রাইমের ক্ষেত্রে বলি, সেটি হচ্ছে কি যে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে ইনফেরিয়ার হিসেবে দেখে তাদের উপরে বৈষম্যমূলক নীতি চাপিয়ে দিচ্ছে, এবং সেই বৈষম্যমূলক নীতি যখন তারা মানতে চাচ্ছে না, তখন যে গ্রুপ সুপেরিয়র গ্রুপ ইনফেরিয়র গ্রুপের উপরে কিন্তু আক্রমণ চালাচ্ছে, একটা আর্ম কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সার্কামস্ট্যান্সেস, রাইট? এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে আশা করি? Now, culpable means a mental state or mens rea. This means the subjective or mental element of the crime. Acts are generally only criminal if accompanied by such a culpable mental state. Now, there is a preliminary problem between intent or intention. কারণ এই intent এবং intention এটি কিন্তু আমরা দেখব যে কমন লতে এটাকে ডিফারেন্টলি ডিফাইন করা হয়েছে ভিন্ন শব্দ দ্বারা, আর সিভিল লতে আবার এটাকে ডিফারেন্ট শব্দ দ্বারা ডিফাইন করা হয়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে যদিও দুটো লতে ভিন্ন ভিন্ন শব্দের মাধ্যমে এগুলোকে ডিফাইন করা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আসলে এগুলো একই জিনিস। আমরা যখন আলোচনা করব আমরা দেখব যে অ্যাংলো আমেরিকান কমন ল আর রোমান ও জার্মানিক সিভিল লতে এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, প্রায় সিমিলার বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। যেমন কমন লতে যদি আমরা আসি, তাহলে প্রথমেই আমরা দেখি, আমরা কি জানি যে ডাইরেক্ট ইন্টেন্ট, where a person intended the outcome achieved or the result that followed from his or her act or omission। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। যেমন এখানে আমরা ডাইরেক্ট ইন্টেন্টের ক্ষেত্রে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার কথা বলতে পারি, যেখানে নূতন চন্দ্র সিংহকে যখন তিনি গুলি করছেন, দ্যাটস আ ডাইরেক্ট ইন্টেন্ট। দেয়ার ইজ নো আদার এক্সপ্লানেশন ফর দ্যাট ইন্টেনশন। Oblique intent, where a person acts to achieve one goal but knows with virtual certainty that a criminal consequence will come about a result। অর্থাৎ সে চাচ্ছে যে এই লোকটার একটু সাজা হোক, এই লোকটা কষ্টে থাকুক, কিন্তু সে জানে যে এই কাজটা করলে কিন্তু লোকটা মারাও যেতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা মাহবুবুর রহমানের মামলাটা দেখি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে আমাদের যে রণদা প্রসাদ সাহা, আরপি সাহা, তাকে কিন্তু যখন আর্মিদেরকে চিনিয়ে দিচ্ছে তার বাড়ি এবং চিনিয়ে দিচ্ছে যে ইনি আরপি সাহার ছেলে, তখন তাদের হয়তো ইন্টেনশন ছিল, যে ডাইরেক্ট ইন্টেনশন ছিল যে তারা আর্মি তাদেরকে নির্যাতন করুক, টর্চার করুক, বাট দে নো ফর শিওর যে তাদেরকে যদি আর্মি ক্যাম্পে নিয়ে যায় এদের লাশও আর খুঁজে পাওয়া যাবে না। দ্যাট ইজ oblique intent. Now, recklessness, which consists of the state of mind of a person who does not intend to cause a harmful result but takes an unjustifiable risk of which he is aware, thus causing an unlawful result। ঠিক আছে, এখানে যেমন এটাকে যদি আমরা বলি রেকলেসনেস, সেখানে আমরা দেখব যে আমাদের এটিএম আজহারের মামলায় দেখা যাচ্ছে একজন মানে গর্ভবতী মহিলাকে যখন রেপ করা হচ্ছে, তখন কিন্তু ফর ডেফিনেটলি দিস আর্মি অর যে পার্সন এখানে এটিএম আজহার যে তাকে যে দেখিয়ে নিয়ে যাচ্ছেন এই বাড়িগুলোকে, যেটা একটা মুক্তিযোদ্ধার বাড়ি, সেখানে যখন দেখিয়ে নিয়ে যাচ্ছে, তারা নোজ ফর শিওর যে এটি করলে হয় এই ভদ্রমহিলা মারা যাবেন, অথবা সেই ভদ্রমহিলার গর্ভের বাচ্চাটি নষ্ট হয়ে যাবে। সো ইন স্পাইট অফ দ্যাট দে রেপড হার রিপিটেডলি। সো দ্যাট ইজ রেকলেসনেস। Then negligence describes a mental state where a person should have foreseen the consequence of his or her act, irrespective of whether he or she actually did foresee those consequences or not। Now, এখানে এটা হতে পারে মেয়ার নেগলিজেন্স হতে পারে or সিরিয়াস নেগলিজেন্স হতে পারে। ধরা যাক যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি যে সেখানে তুমি রাজাকার না, আলবদর না, আলসামস না, তোমার কাছে পাকিস্তান আর্মি এসে জিজ্ঞেস করেছে অমুক মুক্তিযোদ্ধার বাড়ি কোথায়, তুমি জাস্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে দ্যাট ইজ দেয়ার হাউস। সো নাও দিস ইজ আ শিয়ার নেগলিজেন্স, নো ডাউট, বাট ওয়েদার ইট ইজ আ মেয়ার নেগলিজেন্স অর ওয়েদার ইউ হ্যাড ইন্টেনশন যে এই নেগলিজেন্টলিও আমি দেখাচ্ছি কিন্তু ওর সাথে আমার জমি জমা নিয়ে প্রবলেম আছে, সো ওর কিছু হলে আমার কিছু যায় আসে না। সো হোয়াট কাইন্ড অফ নেগলিজেন্স ইজ দিস, সেটি কিন্তু আমাদেরকে দেখতে হবে। If it is a mere negligence, then he has no responsibility under international criminal law। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন?
তবে স্যার আমার হচ্ছে রেকলেসনেস আর অবলিক ইন্টেন্ট দুইটা একই রকম লাগতেছে, মানে আপনি যে এক্সাম্পল দুইটা দিয়েছেন দুইটাই একই রকম মনে হলো। না, অবলিক ইন্টেন্ট, আমি রেকলেসনেস এবং অবলিক ইন্টেন্ট বলছি, জাস্ট আ সেকেন্ড। অবলিক ইন্টেন্টটা হচ্ছে তোমার একটা ইন্টেনশন আছে যে এখানে ফর এক্সাম্পল তোমার এটা ট্রু যে দুটো খুব কাছাকাছি, কিন্তু অবলিক ইন্টেন্টের মধ্যে রেকলেসের বিষয়টা দেখো, এখানে তুমি জানো যে তাকে নিয়ে যে নির্যাতন করা, তোমার ইন্টেনশন হচ্ছে তাকে নিয়ে যাক নির্যাতন করুক, কিন্তু তুমি জানো ফর শিওর যে সে মারা যাবে, দ্যাট ইজ অবলিক ইন্টেন্ট। অর্থাৎ এখানে তুমি ভার্চুয়াল সার্টেনটি আছে, কিন্তু রেকলেসনেসের ক্ষেত্রে হয়তো ভার্চুয়াল সার্টেনটি নাই তোমার কাছে, বাট তুমি জানো, মানে এখানে এই যে জানার যে মাত্রাটা, এটা কম বেশি ব্যাপার আছে, ঠিক আছে? ও স্যার, মানে নলেজের ক্ষেত্রে হচ্ছে কম বেশি ব্যাপারটা আছে। একটা কম বেশির ব্যাপার আছে, এবং সেটা আমরা যখন কেসগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে, তখন তুমি দেখবে যে ডেফিনেটলি দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন নলেজ, অ্যাকশন প্রবাবলি রিমেইনস দ্য সেম, বাট নলেজ মেন্টাল স্টেটের একটু কম বেশির ব্যাপার আছে। এই যে ডাইরেক্ট ইন্টেন্ট, অবলিক ইন্টেন্ট, রেকলেসনেস এবং নেগলিজেন্স, এই চারটা কিন্তু টোটালি মেন্টাল স্টেট, এই চারটা কিন্তু টোটালি তোমার মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? জি স্যার। ওকে, নাও সিভিল লতে টোটালি ডিফারেন্ট টার্ম ইউজ করা হয়। সেখানে যেমন বলা হচ্ছে ডোলাস ডাইরেক্টাস, এটা কিন্তু ডাইরেক্ট ইন্টেনশন যেটা আমাদের, সেটার সাথে সিমিলার। ডোলাস ইনডাইরেক্টাস, সেটা হচ্ছে where the accused was indifferent to the outcome but knew it to be a certain or highly probable consequence of his or her action. ফর এক্সাম্পল, গোলাম আজমের মামলাতে দেখা গেছে যে তিনি সবসময় বলছেন যে হি হ্যাড নো নলেজ অফ দিস অ্যাট্রোসিটিস, দ্যাট ওয়াজ হিজ ডিফেন্স, যে তিনি যে বক্তব্য বিবৃতি দিয়েছেন তার ফলে কোনো ঘটনা ঘটছে কিনা, হি হ্যাড নো নলেজ, দ্যাট ওয়াজ হিজ ডিফেন্স। কিন্তু আমরা যখন তার জীবনে যা দেখলাম, তার একটা বই আছে প্রায় 12 খণ্ডের, একটা নিজের লেখা একটা বই আছে, সেই বইটার 9ম খণ্ডে আমরা দেখলাম এই অ্যাট্রোসিটি সম্পর্কে তার ধারণা ছিল। তিনি 25শে মার্চ রাতে তিনি লিখছেন যে 25শে মার্চ রাতে তিনি যখন রাজারবাগ থেকে গুলির আওয়াজ আসছে, মানুষের আর্তচিৎকার শোনা যাচ্ছে, তখন তিনি তার জিপ গাড়ি নিয়ে সেখানে গেছেন। সেখানে গিয়ে দেখেন যে একজন যুদ্ধাহত পুলিশ কর্মকর্তা কাতরাতে কাতরাতে তার গাড়িতে উঠেছে রক্তাক্ত অবস্থায়, এবং তিনি তাকে গাড়িতে নিয়ে গিয়ে একটা দেয়াল টপকে পালাতে সাহায্য করেছেন। তার মানে পাকিস্তান আর্মির যে পলিসি, যে অ্যাট্রোসিটি, হি হ্যাড দ্য নলেজ অ্যাবাউট ইট। ইন স্পাইট অফ দ্যাট হি ওয়েন্ট অন and was giving those statements in front of the media as the Amir of Jamaat Islami. Do you see the connection? So this is dolus indirectus, একই সাথে রেকলেসনেস এবং আমাদের ওইখানে যে তোমার অবলিক ইন্টেন্ট, দুটাকেই তুমি ডোলাস ইনডাইরেক্টাসের মধ্যে নিয়ে আসতে পারো। কারো কোনো প্রশ্ন আছে বা অবজারভেশন, সাজেশন? স্যার আমি গোলাম আজমের বিষয়টা স্যার বুঝতে পারিনি স্যার। গোলাম আজমের বিষয়টা হচ্ছে, গোলাম আজমের মামলাতে তার ডিফেন্স বা তার পক্ষের যুক্তি ছিল যে তিনি পাকিস্তান আর্মি তার এইসব যে এই যে অ্যাট্রোসিটি করছেন, এত মানুষজন মেরেছেন, এগুলো সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা শাহাবুদ্দিন? স্যার এটুকু বুঝতে পারছি স্যার, ওই যে পুলিশ অফিসারের যে বিষয়টা ওইটুকু স্যার বুঝতে পারিনি স্যার। এখন উনি বলেছেন যে উনি এটা কোনোভাবেই জানতেন না। উনি বলেছেন 25শে মার্চের রাতের যে অ্যাট্রোসিটি সেটা সম্পর্কে উনি জানতেন না। তার পরবর্তীতে যে অ্যাট্রোসিটি, এগুলো উনি জানতেন না। যদি উনি জানতেন তাহলে উনি 4th of এপ্রিলে উনি খাজা নাজিমুদ্দিনকে সহ তখনকার যিনি পাকিস্তানের মানে আমাদের এখানে যিনি পাকিস্তানের আর্মির হেড, তার সাথে উনি দেখা করতে যেতেন না। এই পর্যন্ত বোঝা গেছে শাহাবুদ্দিন? দ্যাট ইজ জি স্যার, জি স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। যখন উনি পুলিশকে এই অ্যাট্রোসিটি থেকে যখন উদ্ধার করেছেন, তার মানে এই নলেজটা, এই ঘটনা সম্পর্কে তার নলেজ ছিল। জি স্যার। এখন ক্লিয়ার তো? জি স্যার, এখন ক্লিয়ার। Right. That is called dolus indirectus. Now come to dolus eventualis, where the accused person foresees the result as being reasonably probable or at least possible as the consequence of his or her acts, and accepts or reconciles himself or herself to the fact that this may occur. This is dolus eventualis. ঠিক আছে? এই ডোলাস ইভেনচুয়ালিসের সাথে কিন্তু রেকলেসনেসের বা নেগলিজেন্সের একটা সম্পর্ক আছে। তোমরা কি বুঝতে পারছো ডোলাস ইভেনচুয়ালিসটা? জি স্যার। ওকে,
নাও আরেকটা তারা বলছে ডোলাস স্পেশালিস, যেটা হচ্ছে জেনোসাইডের ইন্টেন্ট। যেমন বাংলাদেশের একটা ক্রাইমের ক্ষেত্রে, আমাদের বেশ কয়েকটা ক্রাইমের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ডোলাস স্পেশালিস আছে পেনাল কোডে, কিন্তু আমরা সেটাকে স্পেশাল ইন্টেন্ট বলি ইংরেজিতে। সেই ক্রাইমটার নাম কি তোমরা বলতে পারবে? স্যার বুঝতে পারিনি স্যার। ডোলাস স্পেশালিস মানে আমার একটা ক্রাইম কমিট করার শুধুমাত্র একটা সিরিয়াস এবং মেনস্ট্রিয়া থাকলেই হবে না, তার সাথে একটা স্পেশাল ইন্টেন্ট থাকতে হবে। যেমন আমি তোমাদেরকে, যদি আমি এই স্লাইডটাতে ব্যাক করি, তাহলে তোমাদের এই স্লাইডটাতে পড়ানোর সময় আমি বলেছি যে জেনোসাইড কমিট করার জন্য একটা শুধুমাত্র মার্ডারের ইন্টেনশন থাকলেই হবে না, একই সাথে রেসিয়াল, এথনিক, রিলিজিয়াস গ্রুপকে শেষ করে দেওয়ার বা ক্ষতি করার তাদের একটা ইন্টেন্ট থাকতে হবে। দ্যাট ইজ এ স্পেশাল ইন্টেন্ট। মনে পড়ছে তো এই স্লাইডে যেটা পড়িয়েছি? জি স্যার। এখন সেই ডোলাস স্পেশালিস। সো এই ডোলাস স্পেশালিস আমাদের পেনাল কোডেও আছে। এক পার্টিকুলার একটা ক্রাইমের নাম আমি বলতে পারি, তোমরা কি সেই ক্রাইমটা কোনটা সেটা বলতে পারবে কিনা, সেটি হচ্ছে আমার প্রশ্ন। যে একটা পার্টিকুলার ক্রাইম কমিট করতে হলে শুধু নর্মাল ইন্টেনশন থাকলে হবে না, দেয়ার হ্যাজ টু বি আ স্পেশাল ইন্টেন্ট টু কমিট দ্যাট ক্রাইম। হুইচ ওয়ান ইজ দ্যাট? স্যার জেনোসাইড। আমি বলেছি আমাদের পেনাল কোডে। স্যার স্যার সেটি হচ্ছে ডেকয়টি, ডাকাতি। ডাকাতি করতে হলে শুধুমাত্র রবারির ইন্টেনশন থাকলে হবে না, ডাকাতির পার্টিকুলার ইন্টেনশন থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, পেনাল কোডের বাইরে যদি আমরা এখন নারী ও শিশু নির্যাতন আইনে আসি, তাহলে এখানে আমরা কোনটাকে বলতে পারি, কোন ক্রাইমকে আমরা বলতে পারি যে এখানে ডোলাস স্পেশালিস বা স্পেশাল ইন্টেন্ট থাকতে হবে? ফর এক্সাম্পল ৯-১ ধারায় ধর্ষণের যে কথাটা বলা হয়েছে, সেখানে শুধুমাত্র ধর্ষণের ইন্টেন্ট থাকলে হবে না, মানে এর সাথে এই পার্টিকুলার ভিকটিমকে ধর্ষণ করার যে ইন্টেনশন, দ্যাট হ্যাজ টু বি প্রেজেন্ট ভেরি স্ট্রংলি। দ্যাট ইজ দ্য স্পেশাল ইন্টেন্ট ট্যাগ উইথ 9(1). That is probably the difference between rape in penal code and rape in under নারী ও শিশু নির্যাতন আইন। একইভাবে অ্যাসিড বিরোধ আইন যে আছে, সেখানে অ্যাসিড প্রয়োগ করেই কাউকে ক্ষতি করার ইন্টেনশন, দিস ইজ এ স্পেশাল ইন্টেনশন থাকতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? যেমন আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ক্ষেত্রে আমি দুটো ঘটনাকে এখানে দেখিয়েছি। যে ফর এক্সাম্পল এটিএম আজহারের মামলাতে রংপুর কারমাইকেল কলেজের 4 জন হিন্দু শিক্ষককে টার্গেট করে তাদেরকে এটিএম আজহার পাকিস্তানি আর্মিদের সাথে গিয়ে তাদেরকে চিহ্নিত করেছে, এবং সেখানে আরো অনেক শিক্ষক ছিলেন, তাদেরকে তারা গাড়িতে উঠিয়ে নেন নাই, শুধুমাত্র যে 4 জন হিন্দু শিক্ষক ছিলেন তাদেরকেই উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, নো ওয়ান এলস। সুতরাং তাদের আইডেন্টিটির কারণে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে। সো দিস অ্যামাউন্টেড টু জেনোসাইড। একইভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাতে আমরা দেখব যে প্রথম যে 3টা চার্জ, 1, 2 এবং 3, 3টা চার্জে দেখা যাবে যে তার বাবার যে কনস্টিটিউয়েন্সি, সেখানে 3টা হিন্দু অধ্যুষিত গ্রামে তারা পাকিস্তান আর্মি নিয়ে গিয়ে সেখানে নির্বিচারে পাখির মতন মানুষ মেরে ফেলছে। ঠিক আছে? সো দিস ইজ a very special intent। এই লোকগুলোকে শুধু মারা হয়েছে বিকজ অফ देयर আইডেন্টিটি, নাথিং এলস। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। ইয়েস প্লিজ রুবেল। স্যার এই ইন্টেন্টের ব্যাপারটা, এখন ইন্টেন্টও ধরেন একটা হলো প্রিমেডিয়েটেড ইন্টেন্ট হতে পারে আর সাডেন ইন্টেন্ট হতে পারে। এখন যদি ইন্টেন্টটা সাডেন হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা ক্রাইমের কি গ্র্যাভিটির ক্ষেত্রে পার্থক্য হবে কিনা? যেমন ধরেন এখন ওই যে আমরা ঢাকা ইউনিভার্সিটি যে একটা মেয়ে এর আগে রেপ হলো, যেটা একটা মদ্যপ ছিল, সো ওইটা তো সাডেন ইন্টেন্ট চলে আসছে। আবার অনেকে যখন প্রিমেডিটেড যদি ইন্টেন্টটা হয়, তাহলে ক্রাইমের ক্ষেত্রে গ্র্যাভিটির কোন চেঞ্জ হবে কিনা যদি একটু বলুন।
তুমি যে এখন তুমি ন্যাশনাল ক্রাইমের কথা জিজ্ঞেস করছো, সেখানে অবশ্যই সাডেন ক্রাইম এবং প্রিমেডিটেটেড ক্রাইমের মধ্যে তো সাজার ক্ষেত্রে, সেন্টেন্সিং এর ক্ষেত্রে পার্থক্য হবেই, ঠিক আছে? কিন্তু তাই বললে তো আর এটা না, সেটা তো আর হবে না। গ্র্যাভিটি মানে এটা হয়তোবা তুমি ম্যাক্সিমাম এটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু সেখানে যদি দেখা যায় যে ছেলেটা রেপ করেছে, সেই ছেলেটা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বা সে তার ফর এক্সাম্পল তার ফেসবুকের স্ট্যাটাস, টুইটারের স্ট্যাটাসে সে মেয়েদের সম্পর্কে ডেরোগেটরি স্টেটমেন্ট করেছে, তাহলে কিন্তু ইট উইল নট রিমেইন অ্যাজ আ সাডেন অর অন দ্য স্পট ইন্টেন্ট। রুবেল, বোঝা গেছে? জি স্যার। স্যার ইন্টারন্যাশনাল ক্রাইমের ক্ষেত্রে কি এগুলা মানে এই ধরনের কোনো এক্সাম্পল আছে যেটা সাডেনে হঠাৎ করে কেউ অপরাধ করলে এই ধরনের? এই যে ওয়ার ক্রাইমের ক্ষেত্রে তুমি সাডেন সামনে পড়ে গেছে নিরীহ মানুষ, তুমি তাকে চেনো না, তোমার গুলির মুখের মধ্যে পড়ে গেছে, তুমি তাকে মেরে ফেলে চলে যাচ্ছ। সো নাও ইউ আর, এইখানে কিন্তু এই সাডেন এবং ইসে ইন্টেনশনের মধ্যে কোনো পার্থক্য হবে না। আমার কথা বোঝা গেছে? বিকজ নাও ইউ আর কিলিং দ্যাট পারসন in the continuation of the policy of the state or policy of the group. তুমি যদি এখন পাকিস্তান আর্মির কর্মকাণ্ডকে জাস্টিফাই করতে চাও যে তারা 26শে মার্চে যেসব পুলিশদেরকে মেরেছে, 25শে মার্চ রাতে, বা যেসব মানুষদেরকে ঢাকায় মেরেছে, দ্যাট ওয়াজ আ সাডেন অপশন, এটা কি বলার সুযোগ আছে রুবেল? না স্যার, কারণ এটা তো ওরা প্ল্যানটা আরো অনেক আগেই নিয়েছে। এখন প্ল্যান তার মানে হচ্ছে রাইট, তার মানে হচ্ছে 25শে মার্চ রাত থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত অপরাধ হয়েছে, এটা যত সাডেন হোক আর যাই হোক, ইট ওয়াজ ইন কন্টিনিউশন অফ হোয়াট রুবেল? স্যার যে প্ল্যান, স্টেট প্ল্যান, যেটা state plan or the plan of the army of that time, right? জি স্যার। Thank you. So international criminal law এর ক্ষেত্রে তুমি সাডেন ক্রাইম তুমি করতেই পারো, ফাইন, কিন্তু it will be held as a continuation of that plan. ঠিক আছে? Okay, now let me move on to the next slide. খুবই দ্রুত আমি এই জায়গাটা আমরা যেহেতু পরে আলোচনা করব, কিন্তু আইসিসিতে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। আইসিসির অ্যাপ্রোচ হচ্ছে যে অ্যাকিউজডকে যদি আমাদেরকে লায়াবল করতে হয়, তাহলে অবশ্যই শুধু ইন্টেনশন প্রেজেন্ট থাকলে হবে না, দেয়ার হ্যাজ টু বি নলেজ অ্যাজ ওয়েল, যে আমার এই কাজের ফলে এই ঘটনা ঘটবে। ওকে, the fundamental rule on the required mental element before the ICC statute is found in Article 30 of the Rome Statute. Article 30 Act sets out the default or general rule. It applies unless otherwise provided. অর্থাৎ অন্যরকম কিছু যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে যে ইন্টেন্ট আর নলেজ দুটোই প্রেজেন্ট আছে বা থাকতে হবে। Thus, other provisions of the statute might set a higher or lower mental state element requirement for a particular offense. Article 30 Subarticle 2 Clause A covers direct intent or dolus indirectus. Article 32 Clause B covers oblique intent or dolus indirectus. The ICC trial chamber in Katanga held precisely that Article 32 Clause B requires that the consequences foreseen are a virtual certainty, not a mere possibility. The pre-trial chamber in Lubanga held that Article 32 Clause B could encompass some forms of dolus eventualis. This approach was entirely correctly not accepted by the trial chamber judgment in Lubanga, which held that Article 30 clearly excludes dolus eventualis. The exclusion of recklessness and dolus eventualis follows 2 points. The definition of knowledge embodies a higher standard of mens rea than recklessness or dolus eventualis. Our intention is always required in addition to knowledge. Clear সবার কাছে? কোন প্রশ্ন আছে কিনা? স্যার কাতাঙ্গা আর লুবাঙ্গা স্যার কোথায় হয়েছিল? কাতাঙ্গা এবং লুবাঙ্গা কোথায় হয়েছিল? লুবাঙ্গা হয়েছিল কোথায়? আমাদের এলান কই? এলান স্যার, এলান, হ্যাঁ এলান, কাতাঙ্গা কোন জায়গার ঘটনা, লুবাঙ্গা কোন জায়গার ঘটনা? লুবাঙ্গা হচ্ছে ডিআরসি, আর কাতাঙ্গা কোথাকার বলো? স্যার মনে করতে পারতেছি না। আচ্ছা, এটা ব্রাউজ করে দেখে নিও, সম্ভবত কাতাঙ্গাটা ঘানা বা লাইব্রেরির ঘটনা, বাট লুবাঙ্গা ইজ ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ঘটনা।
ঠিক আছে, এগুলো সব কিন্তু অনলাইনে অ্যাভেলেবল। আমি কিন্তু বারবার বলছি তোমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের প্রচুর পরিমাণ এলিমেন্ট বা পড়ার জিনিস কিন্তু অনলাইনে অ্যাভেলেবল আছে, তোমরা জাস্ট ব্রাউজ। এবং এগুলো সব সংক্ষিপ্ত আকারেও দেয়া আছে আইসিআরসির ওয়েবসাইট, যদি তুমি যাও প্রত্যেকটা সামারি দেয়া আছে। ঠিক আছে, কে প্রশ্নটা কে করেছিল? শাহাবুদ্দিন না? জি স্যার, আমি করেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মাস্ট দেয়ার অলওয়েজ বি বোথ ইন্টেন্ট অ্যান্ড নলেজ? ইন্টেন্ট অ্যান্ড নলেজ কি সবসময় থাকতে হবে? The idea that every crime requires both intent and knowledge is difficult for those with common law training to accept. অর্থাৎ আমরা যারা কমন লতে প্র্যাকটিস করি তাদের কাছে শুধুমাত্র ইন্টেনশনই যথেষ্ট, নলেজের কোনো প্রয়োজন নাই। A crime might require intent, কিন্তু সিভিল ল লিগাল সিস্টেমে নলেজ ইজ এ রিকোয়ারমেন্ট, এটা খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, A crime might require intent in relation to some elements, knowledge in relation to others, or both. The words unless otherwise provided perhaps provide some scope for this approach. As per Article 9(1) of the ICC statute, the effect of the requirement for intent and knowledge is perhaps also diluted somewhat by the elements of crimes. এই elements of crimes যে কথাটা একটু বোল্ড আকারে আছে, এটা আইসিসির কিন্তু একটা আলাদা একটা পলিসি পেপার, এটাও অনলাইনে আলাদাভাবে তোমরা পাবে, এলিমেন্টস অফ ক্রাইম, যেখানে এই এলিমেন্টস অফ ক্রাইমের উপরে বিশদ আলোচনা আছে। আর তোমাদেরকে আমি লেক্সিস্টাস দেখিয়েছি, লেক্সিস্টাসে এর উপরে বিস্তারিত আলোচনা এবং লেকচার আছে, ওয়ার্ল্ডের বেস্ট টিচারদের লেকচার সেখানে আছে। তোমরা, আমি সবসময় তোমাদেরকে অনুরোধ করি যে প্লিজ এটা একটু লেক্সিস্টাসে গিয়ে আমি যা বলছি তার সাথে ওগুলো একটু পড়ে নেয়া, দেখে নেয়া, ঠিক আছে? So as per Article 9(1) of the ICC statute, the effect of the requirement for intent and knowledge is perhaps also diluted somewhat by the elements of crimes, insofar as they provide guidance on the interpretation of the statute. The mental elements of a crime could include intent, knowledge, or both, which might suggest the end in Article 30 can sometimes be read as an or, অর্থাৎ ইন্টারপ্রিটেশনের কথা বলছি আমি এখানে। হাউএভার, যে কখনো কখনো এটাকে অর হিসেবেও পড়া যেতে পারে, যদি আর্টিকেল 9(1) এর সাথে 9(1) এ যে কথা বলা হয়েছে তার সাথে যদি আমি আর্টিকেল 30 কে পড়ি, ইফ আই রিড দেম টুগেদার, দেন আই উইল ফাইন্ড যে and can be read as or. However, its precise effect is uncertain. In practice, it may be enough that most international crimes will require intent, অর্থাৎ ইন্টেনশন লাগবেই, intent regarding some elements and knowledge regarding others. Therefore, taken as a global whole, the crime will only be able to be committed with intent and knowledge. বলছে যে সারা বিশ্বের সমস্ত কিছুকে যদি আমরা সামারাইজ করি তাহলে সবচেয়ে ভালো হয় যে if we can prove the crime is committed with intent and knowledge. Exceptions where the ICC statute has otherwise provided. Under the provisions on superior responsibility, যেটা আমরা পড়বো পরে, criminal liability may attach to a military superior where he or she should have known, মানে সে জানে না, but he has the duty to know যে বুলেট ছুড়লে এখানে বুলেট যত দূর যাবে লোকগুলোকে মারতে মারতে যাবে। অথবা আমি যদি একটা ক্লাস্টার বোমা ছুরি, তাহলে এই ক্লাস্টার বোমা যে জায়গাটাতে পড়বে সেই জায়গার সমস্ত লোক হয় মারা যাবে অথবা গ্রিভিয়াস ইনজুর হবে। সো সেখানে সে বলতে পারে যে আমি জানি না, সেটা কোনো যুক্তি হবে না, সেটা হবে যে হি অর শি শুড হ্যাভ নোন হিজ অর হার সাবঅর্ডিনেটস ওয়ার কমিটিং ক্রাইমস অর হ্যাড ইনফরমেশন বিফোর দেম সাজেস্টিং সাচ ক্রাইমস মাইট বি অকারিং অ্যান্ড ফেল টু টেক ফার্দার অ্যাকশন। সে তার জানা উচিত ছিল যে এইটা ঘটতে পারে, অথবা তার জানা উচিত যে এই ধরনের ঘটনা ঘটছে ওখানে এবং সে এই ঘটনা থামাতে ব্যর্থ হয়েছে। There are also cases of special intent where additional mental elements must be proved. The dolus specialis of genocide is an obvious example. ঠিক আছে, যে additional mental element which is dolus specialis or special intent. কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে আরেকটু ইজি করে দিই তোমাদেরকে, যে সাম্প্রতিককালে ইসরায়েল প্যালেস্টাইনে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেখানে ইসরায়েলের যারা পলিসি মেকার লেভেলে আছেন তারা কিন্তু বলতে পারবে না যে সেখানে আমি বোম্বিং করেছি বা আমি গুলি ছুটছি সেই জায়গাতে কোনো ধরনের কোনো
ঘটনা ঘটবে না, ঠিক আছে? সেই যুক্তি কিন্তু প্যালেস্টাইন মানে ইসরায়েলের কর্মকর্তারা বলতে পারবেন না। তাদেরকে অবশ্যই তাদের ধারণা করতে হবে যে এখানে এমন একটা ইটস আ গাজা স্ট্রিপ, এটা এমন একটা ঘনবসতিপূর্ণ এরিয়া যে এখানে যদি আমি বম্বিং করি অবশ্যই কিছু না কিছু ইনোসেন্ট পারসন উইল ডাই, ঠিক আছে? সো এই আলোচনার পরে লেট আস মুভ টু দ্য নেক্সট স্লাইড। নাও লেট আস अगेन কনটেক্সট। Sir, হ্যাঁ sir, I have a question. বলো রুবেল। Sir, wasn't the events of atomic bomb on Hiroshima and Nagasaki by US a international crime? It was, but unfortunately they were not tried for it. Sir, তাহলে তো এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এর একটা ব্যর্থতা, কারণ অবশ্যই এখানে এত মানুষ মারা গেল। অবশ্যই ইন্টারন্যাশনাল ল যে সব জায়গায় সফল হবে তা তো না রুবেল। আমাদের ন্যাশনাল ল, ন্যাশনাল পেনাল কোডের ব্যর্থতা নাই, আর ইন্টারন্যাশনাল কি সব ক্ষেত্রে সফল? রোহিঙ্গাদের না ঘটনা, স্যার। এটা কি ইন্টারন্যাশনাল ল এর বড় ব্যর্থতা না? স্যার এখন আমার জানার খুবই কিউরিওসিটি স্যার, এই বিষয়ে কি কখনো কোনো মানে কোশ্চেন হয়েছিল কিনা যে এটা ইন্টারন্যাশনাল হ্যাঁ, এটা ক্রাইম কখনো কিনা, নাকি ইউএস এর কারণে এটা কেউ প্রশ্নই রেজ করে নাই কখনো? এটা অনেকবার প্রশ্ন হয়েছে এবং সেই কারণেই ইউএস তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিয়েছে জাপানকে পরবর্তীতে। জি স্যার। এবং আমেরিকাকে এই জন্য এখনো আমেরিকার ইয়াং সমাজ, তোমাদের মতন যারা সমাজ তা মানে যারা আছে, তারা এখনো পর্যন্ত আমেরিকাকে এইসব বিষয়ে প্রশ্ন করেই যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। না, কারণ ব্যাপারটা হলো স্যার, যেমন আসলে যেমন এই বিষয়টা এমন ভাবে কি বলবো, এটাকে আমেরিকা এমন ভাবে কলোনাইজ করছে, যেমন ধরেন আমাদের টিচাররাও কখনো এই বিষয়গুলো মানে এক্সাম্পল হিসেবে সেট করে না, কারণ এটা কিন্তু সেট করা উচিত, কারণ ওরা ক্রাইমটা কিন্তু যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমের এক্সাম্পল দিতে চাই তাহলে ফার্স্টলি আমাদের ওই যে হিরোশিমা এবং নাগাসাকির যে ঘটনা, এই ঘটনাগুলো আসলে বর্ণনা করা উচিত আমার মনে হয়, যদিও রিকগনাইজ না কিন্তু বর্ণনা করা উচিত। শোনো, তুমি যদি আউট অফ কনটেক্সট এইটাকে বোল্ড করে দেখো তাহলে এটাকে অনেক বড় মনে হবে রুবেল, কিন্তু তোমাকে টোটাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যে অ্যাট্রোসিটি সেটাকে কিন্তু তোমাকে কনটেক্সটে নিতে হবে। শুধু একটা ঘটনাকে বড় করে দেখলে, তুমি যদি এটা নিয়ে কোনো রিসার্চ ওয়ার্ক করো বা তুমি যদি প্রশ্ন রেইজ করো তাহলে কিন্তু হবে না। যেমন আমেরিকানরা যারা এটাকে প্রশ্ন করছে তারা কিন্তু প্রশ্ন করছে এইভাবে যে ও খারাপ, মানে আমাদের বাংলা একটা কবিতা আছে না যে ও অধম হইলে আমি অধম কেন আমাকে হইতে হবে, আমি তো উত্তম হইতে পারি। জি স্যার। নাৎজি বাহিনী বা জাপান এর মিলিটারি যে অ্যাট্রোসিটি করেছে সারা ওয়ার্ল্ডে তার কোনো তুলনা নাই রুবেল। জি স্যার। ঠিক আছে, এখন সেই ভয়াবহতাটাকে থামানোর জন্য তাদেরকে একটা কিছু করতে হইতো, কিন্তু সেটা এমন লার্জ স্কেলের ঘটনা ঘটে গেছে, সেই লার্জ স্কেলের ঘটনাটা বৈজ্ঞানিকরা বলেছেন যে ডোন্ট ইউজ দিস, তারপরেও পলিসি মেকাররা হ্যাজ ডান ইট বিকজ দে থট উইদাউট দিস দ্য ওয়ার ক্যান নট বি স্টপড। ঠিক আছে, স্যার কিন্তু হিরোশিমা নাগাসাকিতে যে আক্রমণটা হয়েছে সেটা তো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে হয়েছে। স্যার জাপান তো তখন রেডি ছিল সারেন্ডার করার জন্য। জাপান তখনও এটা কিন্তু তোমাদেরকে আরো ডিপার দেখতে হবে হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স এট দ্যাট টাইম। আই এম নট ট্রাইং টু জাস্টিফাই আমেরিকা বিকজ হোয়াট দে হ্যাভ ডান ইট ইজ আনজাস্টিফিয়েবল। ঠিক আছে, যদি এই একটা ছোট ঘটনা মানে এই একটা বড় ঘটনা যদি না ঘটতো তাহলে কিন্তু আসলে অক্ষ শক্তির কে মানে ক্রিটিসাইজ করার মতন কিন্তু আর কিছু ছিল না। কথা বোঝা গেছে? জি স্যার। এই বড় ঘটনাটা না ঘটলে কিন্তু তাদেরকে আর আমরা ক্রিটিসাইজ করতে পারতাম না, কিন্তু এই ঘটনাটা এমন একটা লার্জ স্কেল ঘটনা ঘটেছে যে ঘটনাটাকে আমরা বলার চেষ্টা করছি যে একটা বেলিগ্রান্টদের মধ্যে একটা ঘটনা ঘটেছে বলে আমরা এটাকে কভার আপ দেওয়ার চেষ্টা করেছি, বাট উইদাউট এনি ডাউট এটা একটা অপরাধ এবং এই অপরাধের সাজা অবশ্যই তাদেরকে পাওয়া উচিত অ্যাজ আ স্টেট। হয়তোবা তারা বিভিন্ন ধরনের বাইল্যাটারাল বিজনেস কি বলে ইন রিলেশনশিপের মাধ্যমে তারা জাপানের অর্থনীতিকে দাঁড়াতে সাহায্য করেছে ডিউ টু দ্যাট ইনসিডেন্ট।
ওকে, স্যার হয়তো যদি ইউএস ওই অক্ষশক্তি হেরে যেত তাহলে হয়তো ইন্টারন্যাশনাল ক্রাইমটা আমরা অন্যভাবে পড়তাম, যে ইউএস কে সাজা দিয়ে এটা উদাহরণটা তৈরি করা হতো। বাংলাদেশ যদি 1971 সালে হেরে যেত তাহলে হয়তো ডেফিনেটলি তোমাদের জন্মই হতো না। জি স্যার। বোঝা যাচ্ছে? বিকজ তোমাদের প্যারেন্টসরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে, তোমার দাদারা কাজ করেছে, সো দে উড হ্যাভ বিন ক্লিনড আপ। জি স্যার। 1971 যদি অন্যরকম হইতো। সুতরাং কোন ঘটনাটা ঘটলে অবশ্যই মানে এগুলো তো ঘটনাগুলো তো খুবই আপেক্ষিক, তাই না? যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটা সিগারেট খেয়ে সিগারেটটাকে আমি ছুঁড়ে ফেললাম ঘাসের মধ্যে, কিন্তু সেই সিগারেটের কারণে একটা টোটাল পিঁপড়ার কলোনি জ্বলে গেল, ঠিক আছে? জি স্যার। এখন এই যে কনসিকুয়েন্স গুলো, এই কনসিকুয়েন্স গুলোর কারণে তো মানে আবার এখানে মানে কথা বলতে গেলে আবার এটাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এনভায়রনমেন্টাল লর দিকে চলে যেতে হয়। স্যার এগুলো মোটামুটি ফিলোসফিক্যাল আলোচনার মতো হয়ে যেতেছে। অ্যাবসলিউটলি শাহাবুদ্দিন, ইউ আর রাইট। কিন্তু আবার अगेन ফিলোসফিক্যাল ডিসকাশন ইজ ম্যান্ডেটরি, দ্যাট ইজ হোয়াট উই নিড। ওকে, আবার আমরা কন্টেক্সচুয়াল এলিমেন্টে আমি চলে এসে তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দিতে চাই এই স্লাইডে অ্যান্টোনিও কাসাসের যে স্ট্যান্ডার্ডগুলো ছিল সেই স্ট্যান্ডার্ডগুলোকে আমাদের এই আলোচনার পরে আমরা অ্যাপ্লাই করতে পারি কি না সেটি তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা সেটা নিয়ে চিন্তা করবে। আইসিটি ওয়াই এবং আইসিটিআর এর কি অ্যাপ্রোচ এই ইন্টেন্ট এবং নলেজ বিতর্কে? The International Criminal Tribunal for the former Yugoslavia and the International Criminal Tribunal for the Rwanda have both held that under customary international law, the required mental element for international crimes at customary international law may be satisfied either by intent dolus directus or lesser form of intent greater than negligence. অর্থাৎ এখানে শুধুমাত্র ইন্টেন্টের কথা বলা হয়েছে। The ICTY trial chamber in static said, turning to the mens rea element of the crime, the trial chamber finds that both a dolus directus and dolus eventualis are sufficient to establish the crime of murder. German law takes dolus eventualis as sufficient to constitute international killing. The technical definition of dolus eventualis is the following: if the actor engages in life-endangering behavior, his killing becomes intentional if he reconciles himself or makes peace with the likelihood of death. Killing that would be classified as reckless murder in the United States would meet the continental criteria of dolus eventualis. The trial chamber emphasizes the concept of dolus eventualis does not include a standard of negligence or gross negligence. অর্থাৎ বলা হচ্ছে জার্মানি এবং আমেরিকাতে এই ডোলাস ইভেনচুয়ালিসের ডেফিনেশনটার মধ্যে যে কম্প্যারিজন সেটি নিয়ে আলোচনা করা হয়েছে স্ট্যাটিকে প্যারা 587 এ। তোমরা প্লিজ স্ট্যাটিকের মামলাটা সামারিটা দেখে নিও, অন আইসিআরসির ওয়েবসাইটে রয়েছে এবং এটার উপরে যে কমেন্টারি রয়েছে প্লিজ গো থ্রু দ্যাট। নাও এখানে যেটা বলা হয়েছে যে জার্মানিতে অবশ্যই ইন্টেনশনের সাথে নলেজ থাকতে হবে, বাট আমেরিকান ক্ষেত্রে শুধুমাত্র দ্য ইন্টেন্ট টু কমিট মার্ডার ইজ এনাফ, দ্য নলেজ ইজ নট রিকোয়ার্ড। ইন্টেন্ট টু মার্ডার প্লাস কোনটা, যে আমার এই কর্মকাণ্ডের ফলে এটা ঘটতে পারে সেটা জেনেও যদি আমি কাজটা করি, দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড ইন ইউএস পার্সপেক্টিভ। কিন্তু জার্মান পার্সপেক্টিভে আমাকে জানতে হবে যে হ্যাঁ আমি যদি এইভাবে ছুরি চালাই বা এইভাবে গুলি করি বা এইভাবে মারি তাহলে সে মারা যাবেই, দ্যাট ইজ কল্ড লুক, সে মারা যেতে পারে আর মারা যাবেই, দুটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভ। সো এই দুটো পার্সপেক্টিভ নিয়েই কিন্তু আলোচনা হয়েছে স্টাডিকে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতেই সেখানে বলা হচ্ছে যে dolus eventualis was present in ICTY statute as well. ICTR এ মুজেমা মামলাতে যেখানে বলা হচ্ছে at the time of killing the accused had the intention to kill or had the intention to inflict grievous bodily harm, যেটা আমাদের বাংলাদেশের ডেফিনেশনে আছে ন্যাশনাল লতে, had the intention to inflict grievous bodily harm on the deceased having known that such bodily harm is likely to cause the victim's death and is reckless as to whether or not death ensues. অর্থাৎ আমি জানি যে আমার এই আঘাতের ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তারপরেও আমি আঘাতটা করলাম, সো দিস ইজ রেকলেস।
আবার ইফ আই ডু দ্যাট উইথ ইন্টেনশন, দ্যাট ইজ ইন্টেনশন। যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা রেকলেস কখন বলবো? একটা মার্ডার অ্যামাউন্টিং টু রেকলেসনেস, মানে ডিউ টু রেকলেসনেস আমরা কখন বলি? যখন একটা গাড়ির ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে, দ্যাট ইজ রেকলেসনেস। হি নোজ যে এইভাবে গাড়ি চালাইলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং হলে আমার ড্রাইভার সহ আমি এবং অন্য গাড়ির লোকজন মারা যেতে পারে। ইন স্পাইট অফ দ্যাট আই এম ড্রাইভিং দ্যাট কার ইন দ্যাট ওয়ে, দ্যাট ইজ রেকলেসনেস। সকালবেলা আমি গাড়ি চালানো শুরু করার আগে আমার ইঞ্জিন অয়েল টেস্ট করলাম না, চাকার বাতাস আছে কিনা চেক করলাম না, দ্যাট ইজ রেকলেসনেস। এবং সেই কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, দেন আই উইল বি রেসপন্সিবল নট ফর ইন্টেনশন বাট ফর রেকলেসনেস। ক্লিয়ার সো ফার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা প্রেজেন্টেশনটা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি ওয়ার ক্রাইম নিয়ে আলোচনা করব। সো তোমরা ওয়ার ক্রাইমের আইসিআরসির যে ইনস্ট্রুমেন্টগুলো আছে অবশ্যই সেগুলো একটু দেখে আসবে। ইজ দ্যাট ওকে? ঠিক আছে, সো আই এম স্টপিং রেকর্ডিং নাও।